আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন বলে আপিল বিভাগের রায়, ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বহাল। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি, শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব করে গড়ে তোলার প্রত্যাশা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত করবে মন্তব্য। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ, প্রথম 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে অংশ নিতে পারবেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদ। 30 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে বলে রায় দিয়েছেন আদালত। এ নিয়ে বিস্তারিত জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছি, তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন। মান্না, ডাকসু নির্বাচনে আপিল বিভাগের রায় অনুযায়ী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর বাধা রইল না, এ নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। আলবি, আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই যে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন যেটি 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। তবে এই ক্ষেত্রে আমরা শুনানির শুরুতে আজকে আপনি জানেন যে হাইকোর্ট এই নির্বাচনটি 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল, সেটি চেম্বার জজ স্থগিত করে, ফলে নির্বাচনে এমনও বাধা ছিল না। কিন্তু আজকে পূর্ণাঙ্গ শুনানিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেছেন এই আবেদনটি চলতে পারে না। আর এই আবেদনকারী যে ফাহমিদা, উনি কোনো পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ট্রাইব্যুনাল সহ অন্যান্য কোনো জায়গায় আবেদন করেননি এবং এখানে এসে একটি উদ্দেশ্যমূলকভাবে আবেদন করেছেন। আর ওনারা বলছেন যদি সব কিছু কোর্ট বিবেচনা করে তাহলে বিশ্ববিদ্যালয় যে প্রশাসন আছে তাহলে তাদের থাকার দরকার কি, এরকম কথাগুলো বলেছেন। পাল্টা হিসেবে যেমন ফাহমিদার যে আইনজীবী আহসানুল করিম, তিনি বলেছেন যে অন্যদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিবেচনা যেহেতু প্রার্থীতা বাতিল হয়েছে, তাহলে যেহেতু ফরহাদেরটা টিকে গেছে জিএস প্রার্থী হিসেবে, এটা পিক অ্যান্ড চুজ কিনা এবং একইভাবে এটা চলতে পারে কিনা। আর ওনারা বলছেন যে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বলেছেন যে এই ফরহাদ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। যদিও এই বিষয়টি এবং ফরহাদের পক্ষের যে আইনজীবী উনিও অনেক নথি দিয়েছেন, নথি দিয়ে বলেছেন এই SM ফরহাদ কখনোই ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন না। এই যে তথ্যগুলো এসেছে সবগুলোই মনে করেছেন উদ্দেশ্যমূলকভাবে এগুলো আনা হয়েছে, মূলত তাকে যেন নির্বাচন করতে না হয়। আরেকটা প্রসঙ্গ কোর্টে আসছে যেই ওনারা যে আবেদনকারী কিন্তু নির্বাচন স্থগিত চাননি, কিন্তু তারপরও হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন। এই বিষয়টিও একটু বিস্ময় প্রকাশ করেছেন আপিল বিভাগ, কেন পুরো নির্বাচন প্রক্রিয়াটি বন্ধ করা হয়েছে। যাই হোক, আপিল বিভাগের এই পুরো ওনাদের বক্তব্য শুনে ওনারা বলেছেন যে এই যে আবেদনটি করা হয়েছে সেই বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি, তবে ওনারা হাইকোর্টের আদেশটি যে স্থগিত করা হয়েছে সেটি বহাল রেখেছেন 30 অক্টোবর পর্যন্ত। ফলাফল হলো আপনারা জানেন যে 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন, এটা বলছেন যে 54 বছরে 8ম নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। আলবি, ধন্যবাদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাজহারুল হক মান্না। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং SM ফরহাদের আইনজীবীরা বলেছেন যথাসময়ে নির্বাচন হবে। তারা বলেছেন জিএস প্রার্থী SM ফরহাদ কখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না। আবেদনকারীর আবেদন যে চলতে পারে না, আপিল বিভাগের আদেশে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর
ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এসএম ফরওয়ার্ডের প্রার্থিতার বিরোধিতা করে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। হাইকোর্ট সেখানে রুল ইস্যু করেছিল এবং ডাকসু ইলেকশন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছিল। এর বিরুদ্ধে আমরা আজকে এপেলেট ডিভিশনে আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে আমরা বলেছি যে যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে তার মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনের মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্ডার সেক্রেটারি অফিসে কর্মরত। 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকায় মার্কিন দূতাবাসে পিটার হাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ব্রেন্ট। পিটার হাস 2024 সালে দায়িত্ব শেষ করে অবসরে যান। তার বিদায়ের পরই ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুইজারল্যান্ড দূতাবাসের আয়োজনে বায়োফিলিয়া বিষয়ে আয়োজনে যোগ দিয়ে জলবায়ু অভিযোজন নিশ্চিত করতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্যকর দেশীয় আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্ট। লোকসঙ্গীতের আবেশী সুর আর কথা বলে দেয় সমাজ, সংস্কৃতি আর সভ্যতার পথ চলা মূলত প্রকৃতির সমান্তরাল। কিন্তু অগ্রযাত্রার নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসে সভ্যতা যখন হুমকিতে, তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি প্রেমের বন্দনা। রাজধানীর গুলশানের আলোকিতে সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে সুইচ সংস্থা, ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ছাড়াও 9টি সংস্থা এবং দেশীয় 18টি সংস্থার অংশগ্রহণে বায়োফিলিয়া শীর্ষক বৈচিত্র্যময় আয়োজন। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জলবায়ু অভিযোজন নিশ্চিত ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। For the betterment of our world, being from a climate perspective, from a social perspective, from the political perspective, it comes from the people. People with disability, the youth, often face the hardest struggles with the little protection to withstand this adversity. আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে সাইক্লোন ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে এগুলো সুষ্ঠুভাবে প্রচার করতে হবে। I think what is more important is to stop the environmental degradation or climate change happening. Our rivers are eroding. This year, almost all places around the river, big river like Meghna and other, in those areas, the coastal areas, many houses have gone. লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এর ব্যাপকতা এবং গভীরতা বেড়ে যাচ্ছে এবং এর বিপরীতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেটা আসলে আমাদের হাতে নেই। তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই চিন্তিত হয়ে উঠতে হয়। আমাদের দেশের যতটুকুন সম্পদ আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন বাস্তবতায় সময়োপযোগী অভিযোজনে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। আমাদের সংস্কৃতি, আমাদের জলবায়ুর যে ইম্প্যাক্ট এবং আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে কানেক্ট করে কিভাবে মানুষকে, কমিউনিটিকে এবং আমাদের সিস্টেমকে মোর রেজিলিয়েন্ট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা
নেচার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তো সুতরাং এই যে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটাকেই কিন্তু ধরে রাখার জন্য, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এই ধরনের একটি আয়োজন, এবং এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন আবার নেচারের দিকে আস্তে আস্তে ফিরে যেতে পারি, পিপলদের কানেক্ট করে এবং আমাদের সংস্কৃতিকে কানেক্ট করে, আমাদের নেচারকে কানেক্ট করে আমরা যাতে আবার আমাদের সেই আগের অবস্থায় যেতে না পারলেও আমরা যেন কাছাকাছি যেতে পারি, তারই একটি প্রচেষ্টা কিন্তু এখানে আজকের এই সম্মেলনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনও পার্ট অফ ইট, আমরাও এর সাথে আছি। এবং মূল কথাই হচ্ছে এখানে বিদেশি অর্গানাইজেশনরাও যেমন আমাদের হাত বাড়িয়েছে, আমাদেরও কিন্তু হাত বাড়িয়ে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আজন্ম লালায়িত নিরোগ দীর্ঘ জীবনের যে বাসনা, তার দিকে এগোতে প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। শহর গ্রামের শিশু কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল আই এর অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষের ডাক এ আসছে নতুন সংযোজন ছোটদের কৃষি। শিশুরা বলছে, শৈশবেই কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর শিক্ষকদের প্রত্যাশা, এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কৃষি উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ৪ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ছোটদের জন্য বিশেষ এই আয়োজন। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে সম্প্রচার করা হবে ছোটদের কৃষি। অনুষ্ঠানে ফুটে উঠবে বাড়ির উঠোন, ছাদ কিংবা বারান্দায় কৃষির নানা রং, ছোটদের কৃষিকাজ আর মাটির সাথে হৃদয়ের টান। শিশুরা মনে করে এই অনুষ্ঠান কৃষির প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলবে, সুদৃঢ় হবে মাটি ও মানুষের সাথে বন্ধন, বাড়বে প্রকৃতির প্রতি ভালোবাসা। ছোটদের কৃষি সম্পর্কে ধারণা হবে, জানতে পারবে, আগ্রহ হবে তাদের কৃষির প্রতি, তারা কৃষিকাজে পারদর্শী হবে, পরিবেশেরও ভালো হবে, ছোটদেরও কিছু কৃষি বিষয় কিছু শেখা হবে। শিশুদের চাওয়া পাওয়ার প্রতিফলন এই অনুষ্ঠানে ঘটবে বলেও মনে করে শিশু কিশোররা। এটি খুবই ভালো একটি উদ্যোগ, গাছ সম্পর্কে জানতে পারবো, পরিবেশ সম্পর্কে আরো সচেতন করছে। কৃষি ভিত্তিক যে জ্ঞানগুলো তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মাটির সাথে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে। আর শিক্ষকদের প্রত্যাশা, তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের সঙ্গে মাটি ও মানুষের অটুট সম্পর্ক গড়তে ভূমিকা রাখবে এমন আয়োজন। ওরা এখন শিখবে যে একটা গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে রোপণ করতে হয়, তাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধটাও চলে আসবে। এই যে গাছগুলো লাগানো, ছাদে বিভিন্ন ধরনের ফলমূল বা বিভিন্ন সবজি গাছ লাগানো, ওরা কিন্তু এটা দেখে ওরাও কিন্তু এগুলো করার চেষ্টা করে। মানসিক বিকাশ সাধন হতে গেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে সহপাঠ কার্যক্রমের মধ্যেও তাকে অংশগ্রহণ করাতে হবে। এই কাজের মধ্যে দিয়ে বাচ্চাদের আমি মনে করি অবশ্যই একটা মানসিক বিকাশ সাধন হবে, অবশ্যই এটা হবে। শিশুদের আশা, ছোটদের কৃষি হয়ে উঠবে তাদের কণ্ঠস্বর, স্বপ্ন আর অনুভূতির এক উন্মুক্ত মঞ্চ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশগত সংকট নিরসন ও বাসযোগ্য নগরী গড়ার উদ্যোগের সহায়তায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা করছে সচেতন মহল। রুমন রেজার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন এবং কলকারখানার বর্জ্যের দূষণের ভারে জর্জরিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। বায়ু, মাটি ও পানি দূষণ সৃষ্টি করছে পরিবেশগত বিপর্যয়, হুমকিতে জেলার প্রাণ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা
গবেষণায় দেখেছি যে যদি প্রচুর গাছপালা থাকে, সবুজায়ন করা হয়, তাহলে কিন্তু 5% মতন উষ্ণতা কমে যায়। এই উষ্ণতা কমে গেলে কিন্তু মানুষের শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়, কারণ সে কিন্তু তখন ক্লান্ত হয় কম। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে আমরা সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। জীব বেঁচে থাকার জন্য গাছ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যে সামাজিকভাবে দায়বদ্ধভাবে আমরা যে কাজটা করি একটা বড় পাওয়া, এবং আমরা আগামীতে ভবিষ্যতে আরো অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত থাকবো। যে এই উদ্যোগ তরুণ সমাজের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমাদের পরিবেশ রক্ষা হবে। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। গাছ লাগানোটা অত্যন্ত প্রয়োজন আমাদের এই প্রকৃতি রক্ষার জন্য। সবুজে সাজাই বাংলাদেশ, এটা সত্যি অভিনব এবং অত্যন্ত সুন্দর একটি স্লোগান, উদ্বুদ্ধ করে মানুষকে। বেঁচে থাকার জন্য, পরিবেশের জন্য এবং সুস্থ ধারায় জীবন যাপন করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আগামী দিনে মানুষ সুস্থতার জন্যই এই পরিবেশের সাথে চ্যানেল আই পাশে থাকবে। যে আবহাওয়া গরম হয়ে গেছে, এই একমাত্র কারণ হলো আমাদের সবুজ নষ্ট হয়ে গেছে। কাজেই গাছটা লাগানো সারা দেশে এটা বিশেষ প্রয়োজন। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ইকো বাংলাদেশ যৌথভাবে প্রযোজনা ও সম্প্রচারে সহায়তা করায় চ্যানেল আই এর উদ্যোগের প্রশংসা করেছে জার্মানির গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়েচে ভেলে। সম্প্রচারে সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নেতৃত্বে এই উদ্যোগের বিশেষ প্রশংসা করে একটি পত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। ডয়েচে ভেলের পরিবেশ বিভাগের প্রধান ভ্যানেসা ফিশার এবং সিনিয়র ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে বেভারবর্গ প্রশংসাপত্রে সই করেছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া সমস্যা নিয়ে একটি কন্টেন্ট এবং আফ্রিকা, আমেরিকা ও ইউরোপ মহাদেশের আরও দুটি কন্টেন্ট ইকো বাংলাদেশ অনুষ্ঠানে স্থান পায়। প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। পুনঃপ্রচার করা হয় রোববার দুপুর 1:25। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নূরের ওপরে হামলার ঘটনা দেখে মনে হয় দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়ে বড় হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রহারের শিকার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সাবেক ডাকসু ভিপি নুরুল হকের ওপর কার আদেশে কেন হামলা হয়েছে সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সহ দলটির নেতারা সে সময় ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে রাজধানীতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে যশনে জুলুস হয়েছে। র্যালিটি মোহাম্মদপুরে কাদেরিয়া তোয়েবিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, শিয়া মসজিদ, রিং রোড ও শ্যামলী সড়ক প্রদক্ষিণ করে আবারও মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়। পরে মাহফিল হয়। যশনে জুলুসের নেতৃত্ব ও মাহফিলে সভাপতিত্ব করেন হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা হুজুর সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ, সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ এবং কাদেরিয়া তোয়েবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ধামরাইয়ে দিন দিন আউশ ধানের চাষ বাড়ছে। এবার ফলন হয়েছে কৃষকের প্রত্যাশার চেয়ে বেশি। বৃষ্টির পানিতেই আউশের উৎপাদন হয় বলে উৎপাদন খরচ অনেক কম। এবার প্রকৃতি সংবাদ। দেশে ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও যথাযথ প্রয়োগ নেই।
ফলে পরিবেশ দূষণ ও ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রশাসন ধূমপান নিরোধে নানা উদ্যোগ নিয়েছে, যা সাধারণ থেকে সব শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়াচ্ছে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন বলে আপিল বিভাগের রায়। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বহাল। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে তাগিদ। অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি। শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব করে গড়ে তোলার প্রত্যাশা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণদের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত করবে মন্তব্য। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি20তে সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী টাইগাররা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।